আমার নাম নীলা। আমি কথা বলতে ভালোবাসি খুব। বাসে উঠলে পাশের মানুষটার নাম জেনে ফেলি, অফিসে নতুন কেউ এলে 5 মিনিটেই তার জীবন কাহিনী বের করে ফেলি। আড্ডা, হাসি, হইচই এসব ছাড়া আমার দিনই শুরু হয় না। আমি সবসময় ভেবেছিলাম আমার জীবনসঙ্গী হবে আমার মতোই, যে গল্প বলবে, সবাইকে হাসাবে, আড্ডার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে কথা বলবে। কিন্তু বিয়ে হলো রাহাতের সাথে। রাহাত এমন একজন মানুষ যাকে 5 জনের মাঝে রাখলে সে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। কথা বলে কম, হাসে আরও কম। আমার বান্ধবীরা প্রথম দেখাতে ফিসফিস করে বলেছিল, এই ছেলেটা কি একটু ডাল? আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভিতরে ভিতরে কেমন একটা খচখচ করত। কোনো দাওয়াতে গেলে রাহাত একটা চেয়ার খুঁজে নেয়, তারপর চুপচাপ বসে থাকে। আমি একা একা কথা বলি, পরিচয় করাই, হাসি আর মনে মনে রাগ জমাই। একদিন তো রাগ করে বলেই ফেললাম, তুমি কি জানো না মানুষ কি ভাবছে? একটু কথা বললে কি ক্ষতি হতো? রাহাত শুধু বলেছিল, আমি ভিড়ের জন্য বানানো মানুষ নই নীলা। আমি বুঝিনি। ঘটনাটা ঘটল এক বর্ষার রাতে। সেই দিন অফিস থেকে ফেরার পথে আমার গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। বৃষ্টি এমন যে চোখ খুলে রাখা যায় না। চারদিকে অন্ধকার, ফোনে নেটওয়ার্ক নেই। আমি ভয় পেয়ে গেলাম, সত্যিকারের ভয়। ঠিক তখনই দেখলাম রাহাত রেইনকোট পরে হেঁটে আসছে। সে আমাকে খুঁজে বের করেছে, ভেজা রাস্তায়, ঝড়ের মধ্যে। কিছু না বলে গাড়ির বনেট খুলল, হাত কাঁপেনি একটুও। আমি কাঁদছিলাম। সে শুধু বলল, ভয় পেও না, আমি আছি। 10 মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট নিল। আমরা কথা বলিনি, কিন্তু সেই নীরবতায় আমি প্রথমবার নিরাপদ বোধ করলাম। এরপর একদিন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সবাই পরামর্শ দিচ্ছে, কেউ সিদ্ধান্ত নিচ্ছে না। আমি দিশেহারা। রাহাত তখন সামনে দাঁড়িয়ে ডাক্তারকে ফোন করল, হাসপাতাল ঠিক করল, কাগজপত্র গুছালো, আমাকে শুধু বলল, তুমি মায়ের পাশে থাকো। সেই রাতে হাসপাতালের করিডোরে বসে আমি বুঝলাম যে মানুষটা কথা কম বলে, সে অপ্রয়োজনীয় শব্দে শক্তি নষ্ট করে না। সে শক্তি জমিয়ে রাখে ঠিক যখন সবচেয়ে দরকার। আজও কোনো অনুষ্ঠানে গেলে রাহাত চুপচাপ থাকে, কিন্তু এখন আমি জানি এই মানুষটা মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলবে না, কিন্তু আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সে ঠিক সামনে দাঁড়িয়ে বলবে, আমি আছি। সবাই জীবনে একজনকে চায়, যে হাসাবে, মাতাবে, আলো জ্বালাবে। কিন্তু ভাগ্য ভালো হলে একজন এমন মানুষ পাওয়া যায় যে অন্ধকারে আলো না জ্বালিয়েও পথ দেখাতে জানে। আমার সেই মানুষটার নাম রাহাত। আমার নাম তৃষা। আমি সবসময় সামনে থাকতে ভালোবাসি। গ্রুপে আমি লিডার, সিদ্ধান্ত আমার, কথা আমার। আমি বিশ্বাস করতাম যে সামনে থাকে সেই শক্তিশালী। আমার স্বামী আদনান সবসময় পিছনে হাঁটে। দাওয়াতে গেলে আমি এগিয়ে যাই, আত্মীয়দের সাথে কথা বলি, হাসি, গল্প করি। আদনান ঠিক এক কদম পিছনে থাকে, কারো চোখে পড়ে না। অনেকেই মজা করে বলেছে, তোমার বরটা এত চুপচাপ কেন, ভয় পায় নাকি? আমি হেসেছি, কিন্তু ভেতরে কোথাও লজ্জা পেয়েছি। একদিন গাড়িতে বসে বলেই ফেললাম, সবসময় আমার পিছনে থাকো কেন, একটু সামনে আসতে পারো না? আদনান চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, সবাই সামনে থাকতে পারে না তৃষা, কাউকে তো পিছনে থাকতে হয়, যাতে কেউ পড়ে গেলে ধরে ফেলা যায়। আমি তখন বুঝিনি। ঘটনাটা ঘটল এক রাতে। ফেরার পথে আমাদের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খেল। কাঁচ ভাঙল, চারপাশে চিৎকার। আমি হকচকিয়ে গেছি, হাত পা অবশ। ঠিক তখনই দেখলাম আদনান আমার সিট বেল্ট খুলে দিল, নিজের শরীর দিয়ে আমাকে ঢেকে রাখল, চিৎকার করে লোকজন ডাকল। তার গলা কাঁপেনি, আমারটা কাঁপছিল। সে আমাকে গাড়ি থেকে নামালো, নিজে শেষে নামলো। তার হাত কেটে রক্ত পড়ছিল, কিন্তু সে আগে আমার দিকে তাকালো। তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। হাসপাতালে গিয়ে জানলাম, যদি আদনান 1 সেকেন্ড দেরি করত, আমার মাথায় গুরুতর আঘাত লাগত। সেই রাতে আমি হাসপাতালের বিছানায় শুয়ে ভাবছিলাম, যে মানুষটা সবসময় পিছনে হাঁটে, সে আসলে পালানোর জন্য না, সে হাঁটে রক্ষা করার জন্য। আজও আদনান সামনে আসতে চায় না, কিন্তু এখন আমি জানি, যারা সামনে থাকে তারা পথ দেখায়, আর যারা পিছনে থাকে তারা নিশ্চিত করে কেউ একা পড়ে না। আমার জীবনে সেই পিছনের মানুষটার নাম আদনান। আমার নাম সায়রা। আমি খুব আবেগী, কষ্ট পেলে বলি, রাগ হলে দেখাই। আমার বিশ্বাস, ভালোবাসা মানে অনুভূতি প্রকাশ। আমার স্বামী ইমরান কখনো অভিযোগ করে না। ক্লান্ত হয়ে বাসায় ফিরলেও সে বলে, ঠিক আছে। কষ্ট পেলেও বলে, সমস্যা না। শ্বশুর বাড়িতে গেলে সবাই বলে, ইমরান তো ভীষণ ভালো ছেলে, কখনো মুখে কথা বাড়ায় না। আমি শুনে গর্ব করার বদলে ভাবতাম, এই মানুষটার কি নিজের কোনো অনুভূতিই নেই? একদিন রাগ করে বললাম, তুমি কি পাথর নাকি, কিছুই কি খারাপ লাগে না তোমার? ইমরান শুধু বলেছিল,
সব কষ্টের কথা বললে শক্ত থাকা যায় না সায়রা। আমি তখন বুঝিনি। একদিন গভীর রাতে ফোন এলো। আমার ছোট ভাইয়ের অ্যাক্সিডেন্ট, অবস্থা গুরুতর। আমি ভেঙে পড়লাম, কাঁদছি, কথা বলতে পারছি না। ইমরান তখন এক মুহূর্ত দেরি না করে চাবি নিল, গাড়ি স্টার্ট দিল, আমাকে পাশে বসিয়ে বলল, আমি আছি, এখন তুমি শুধু আমার দিকে তাকাও। পুরো পথ সে কথা বলেছে আমাকে শান্ত রাখার জন্য। নিজে কতটা ভয় পেয়েছে একবারও বলেনি। হাসপাতালে গিয়ে জানলাম ভাইয়ের অপারেশন করতে অনেক টাকা লাগবে। এই মুহূর্তে আমি দিশেহারা। ইমরান কারো সাথে তর্ক করেনি, চিৎকার করেনি, শুধু নিজের ঘড়িটা খুলে দিল, ফোনে এক বন্ধুকে কল করল আর বলল, টাকা দরকার এখন। সেই রাতে ভাই বেঁচে গেল। বাড়ি ফিরে আমি প্রথমবার ইমরানকে কাঁদতে দেখলাম, চুপচাপ, বাথরুমের দরজা বন্ধ করে। আমি বুঝলাম, যে মানুষটা কখনো অভিযোগ করে না, সে কষ্ট পায় না বলে না, সে কষ্ট লুকিয়ে রাখে, যাতে অন্যরা ভেঙে না পড়ে। এখন ইমরান যখন বলে সব ঠিক আছে, আমি জানি এর মানে সে সব নিজের কাঁধে তুলে নিয়েছে। সবাই জীবনে এমন কাউকে চায় যে ভালোবাসার কথা বলে, কিন্তু আমি পেয়েছি এমন একজনকে যে ভালোবাসা বয়ে বেড়ায়, নীরবে, নির্ভরতায়। আমার নাম সুমি। আমি একটু সাজগোজ করতে পছন্দ করি। কোথাও যাওয়ার আগে ঘণ্টাখানেক সময় নিয়ে শাড়ি পরা, ম্যাচিং করা গয়না আর নিখুঁত মেকআপ, এসব আমার খুব প্রিয়। আমি চাইতাম আমার বর রাকিব আমার সৌন্দর্যের প্রশংসা করবে, বলবে, সুমি, আজ তোমাকে পরীর মতো লাগছে। কিন্তু রাকিব, ও হলো পৃথিবীর সবচেয়ে নিরাবেগ মানুষ। আমি হয়তো খুব সেজে ওর সামনে গিয়ে বললাম, রাকিব, আমাকে কেমন লাগছে? ও ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলতো, ঠিক আছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার খুব কান্না পেত। মনে হতো, আমি কার জন্য সাজি? এই লোকটা তো আমার দিকে ভালো করে তাকায়ও না। আমার বান্ধবীদের বরেরা ফেসবুকে বইয়ের ছবি দিয়ে ক্যাপশন দেয়, মাই কুইন, আর রাকিব আমার সাথে ছবি তুলতেও চায় না, বলে, ন্যাচারাল থাকো না, এত মেকআপের কি দরকার? ঘটনাটা ঘটল গত কোরবানির ঈদে। বাসায় অনেক মেহমান। আমি রান্নাঘরে তাড়াহুড়ো করে কাজ করছিলাম। চুলায় ফুটন্ত তেলের কড়াই ছিল। নামাতে গিয়ে হাত ফসকে কড়াইটা উল্টে গেল। গরম তেল ছিটকে এসে পড়ল আমার ডান হাতে আর গলার এক পাশে। মুহূর্তের মধ্যে আমার চামড়া ঝলসে গেল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। পরের 1 মাস আমার জীবনটা নরক হয়ে গেল। গলার ডান পাশটা কালো হয়ে কুঁকড়ে গেছে, হাতের অবস্থাও তথৈবচ। আমি আয়নার সামনে দাঁড়াতে ভয় পেতাম। নিজেকে দেখলেই নিজের ঘৃণা লাগতো। মনে হতো আমি আর সেই সুন্দরী সুমি নেই, আমি কুৎসিত হয়ে গেছি। আমি ঘর থেকে বের হতাম না। রাকিব অফিস থেকে ফিরলে আমি ওড়না দিয়ে মুখ ঢেকে রাখতাম। আমার মনে হতো রাকিব নিশ্চয়ই এখন আমাকে ঘৃণা করবে। যে লোকটা সুন্দরী থাকা অবস্থায় আমার প্রশংসা করেনি, সে এখন পোড়া দাগ দেখে নিশ্চয়ই মুখ ফিরিয়ে নেবে। সেদিন রাতে আমি বারান্দায় বসে কাঁদছিলাম। রাকিব কখন পাশে এসে দাঁড়িয়েছে বুঝিনি। ও আলতো করে আমার কাঁধে হাত রাখল। আমি ঝটকা দিয়ে ওড়নাটা টেনে মুখ ঢাকলাম। বললাম, আমার দিকে তাকিও না রাকিব, আমার এই পোড়া মুখ দেখলে তোমার ঘেন্না লাগবে। রাকিব জোর করে আমার হাত থেকে ওড়নাটা সরিয়ে দিল। তারপর আমার পোড়া গালের ওপর আলতো করে হাত বোলাতে লাগল। ওর চোখে কোনো ঘেনা নেই, বরং আছে এক অদ্ভুত মায়া। রাকিব বলল, সুমি, তুমি কি ভাবো আমি তোমাকে তোমার চামড়ার রং বা মেকআপের জন্য ভালোবাসতাম? আমি ফোপাতে ফোপাতে বললাম, তুমি তো কখনো বলনি আমি সুন্দর, এখন তো আমি কুৎসিত হয়ে গেছি। রাকিব আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি প্রশংসা করতাম না, কারণ আমার কাছে মেকআপের আড়ালের ওই সরল মেয়েটাকেই বেশি সুন্দর লাগত। আর আজ এই দাগগুলো তো কোনো সাধারণ দাগ নয় সুমি, এগুলো তোমার সংসারের প্রতি, আমাদের অতিথিদের প্রতি তোমার ডেডিকেশনের চিহ্ন। এই দাগগুলো তোমাকে কুৎসিত করেনি, বরং আমার চোখে তোমার সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। সেদিন আমি বুঝেছিলাম, রাকিব হয়তো ফেসবুকে মাই কুইন লেখে না, কিন্তু ওর হৃদয়ের রাজপ্রাসাদে আমার আসনটা কতটা পোক্ত। ও আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা চামড়ার ঔজ্জ্বল্যে থাকে না, থাকে অন্তরের গভীরতায়। মানুষটা হয়তো রূপের পূজারী নয়, কিন্তু গুণের কদর করতে জানে 16 আনা। এখন আমি আর মেকআপ দিয়ে দাগ ঢাকার চেষ্টা করি না, কারণ আমি জানি পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ আয়না আমার স্বামীর চোখ, সেখানে আমি সব সময় সুন্দর।